ডিয়ার লিসেনার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। চলছে গল্প নয় ঘটনা, এপিসোড নাম্বার 14 আজকে। এবং দেখতে দেখতে বেশ কয়েকটা ভিডিও আমরা করে ফেলেছি এবং আশা করি বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে, ইন্ডিয়া বলেন কিংবা যে কোনো প্রান্ত থেকে বাংলাভাষী যারা রয়েছেন, শুনছেন যারা, সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আমি সবসময় মতো সারিয়ে রাখি আজকে হাজির নতুন আরেকটা ঘটনা নিয়ে। হ্যাঁ, আজকে আমরা একটা ঘটনাই শুনতে যাচ্ছি। আজকে একাধিক কোনো ঘটনা নেই, কারণ যেহেতু নতুন চ্যানেল তাই ঘটনার সংখ্যাও খুব কম। এবং আশা করি আস্তে আস্তে আমাদের পরিবার বলেন বা ইউটিউব চ্যানেলটি বলেন যত বড় হবে তত ঘটনা আমরা বিভিন্ন জায়গা থেকে আশা করি পাবো। তো আজকে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনায় যাওয়ার আগে সবসময় যেই কথাগুলো বলি সেরকম কিছু কথা আমি আগে একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ঘটনাটি পাঠাতে চান তাহলে আর দেরি না করেও এখনই পাঠিয়ে দিন। এখন ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি আপনার ঘটনাটা লিখে পাঠাবেন নাকি অ্যাজ এ অডিও ক্লিপ হিসাবে পাঠাবেন। যদি অডিও হিসেবে পাঠান তাহলে ভালো হয়। যদি আপনি যখন রেকর্ড করছেন আশপাশটা যাতে একটু নিরিবিলি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটু ভালো হয়। তাহলে ঘটনাটা একটু ক্লিয়ারলি যারা রয়েছেন সবাই শুনতে পারবেন ভালো করে। এছাড়াও আপনার হচ্ছে যে ইমেল যে অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ডিসক্রিপশানে দেওয়া থাকবে। অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিও দেখার ছলে আপনার ডেসক্রিপশনটা চেক করতে মনে থাকে না, পিন কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অনেকে হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বিকজ ইজি টু অ্যাক্সেস, বা হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপে কি ডিরেক্ট ঘটনাটা পাঠিয়ে দিতে পারছেন। তো সেক্ষেত্রে আপনার সেটাও করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। এবং চলে যাবো আজকে ঘটনাতে। এবং ঘটনা যাওয়ার আরেকটা কথা সেটা হচ্ছে যে স্পেশালি বাংলাদেশ থেকে যারা শুনছেন, লাস্ট কয়েকদিন যাবত হচ্ছে যে আপনার প্রচণ্ড পরিমাণের গরম একটা কী বলবো তাপদাহ বা যেটাই বলি না কেন একটা ওয়েদার যাওয়ার পরে লাস্ট কয়েকদিন হচ্ছে যে আপনার মোটামুটি বৃষ্টি হচ্ছে। যেমন রাইট নাও যদি বলি, আজকে হচ্ছে আপনার 15 তারিখ এবং সোমবার। এবং এই মুহূর্তে হচ্ছে যে বাইরের কথা যদি বলি আর কি, যেহেতু আমি ঢাকাতে আছি, বাইরে হচ্ছে যে আপনার কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে বা একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ওইরকম আমারই ভারী মানে আমার এরিয়াতে ওরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না। হয়তো ঢাকার বিভিন্ন জায়গায় যেমন দেখলাম কয়েকদিন আগে নিউজে আপনার এত পরিমাণের বৃষ্টি হয়েছে, যেমন এয়ারপোর্টের এই সাইডগুলোতে আপনার হচ্ছে যে একদম পানিতে মানে কি বলবো হাঁটু পর্যন্ত পানি হয়ে গিয়েছে। তো এরকম যারা ঢাকার বাইরেও যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে শুনছেন বা যারা আছেন, এই সমস্ত এরিয়াগুলোতে দেখা যায় কি যে বৃষ্টি যখন ভারী বৃষ্টি হয় এটা একটা দুর্ভোগের কারণ হয়। বিকজ প্রচুর পরিমাণে পানি জমে বিভিন্ন এলাকা তলিয়ে যায় এবং মানুষের বসত বাড়িও পর্যন্ত দেখা যায় যে ভেসে যায় এগুলোর সাথে। চেষ্টা করবেন এই ধরনের সিচুয়েশনে নিজেকে নিরাপদ রাখার জন্য। এবং যদি দেখেন অবস্থা বেশি একটা ভালো নয় তাহলে চেষ্টা করবেন আপনার নিকটস্থ কোনো একটা আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য। এবং নিরাপদে অবশ্যই থাকার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে আপনার রাতেরবেলা ঘুমিয়েছেন, ওই টাইমগুলোতে দেখা যাচ্ছে যে এই ধরনের বিভিন্ন রকম বিপদের আমরা সম্মুখীন হতে পারি। তো চলুন শুরু করি আজকে হচ্ছে যে আমাদের যে ঘটনাটা, সেটা আর দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের যে ঘটনাটা এটা কালেক্ট করার উপায়টা আমি আপনাদেরকে একটু আগে বলি। নর্মালি যেটা হয়, ঘটনাটা হচ্ছে যে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাই, মেল করেন কেউ বা কেউ হোয়াটসঅ্যাপ করেন, অথবা দেখা যায় যে হচ্ছে আপনার আমরা সামনাসামনি কারোর কাছে থেকে ঘটনা শুনি, বা দেখা যায় যে আমরা আগে থেকে হয়তো একটা ঘটনা জানতাম সেটা হয়তো শেয়ার করছি। তো এই ঘটনাটার পাওয়ার যে উপায়টা সেটা হচ্ছে কীরকম, যখন আমরা হচ্ছে যে যেহেতু আমার এই চ্যানেলটা একদম নিউ একটা ইউটিউব চ্যানেল, এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যখন আমরা নতুন কোনো এরকম চ্যানেল খুলি বা পেজ শুরু করি তখন আমরা কী করি, পরিচিত যে মানুষজনগুলো রয়েছে তাদেরকে আমরা বলি কি যে একটা লাইক করে দিতে বা একটা ফলো দিয়ে দিতে, কিংবা হচ্ছে যে একটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আমিও ওই রকম গতকালকে বা তার ঠিক আগের দিন হয়তো আমি হচ্ছে যে এরকম ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিলেন তাদের সবাইকে আমি হচ্ছে যে এরকম করে করে টেক্সট করছিলাম যে ভাই আমার নতুন এরকম একটা চ্যানেল রয়েছে, সেখানে এরকম আমি ভৌতিক ঘটনাগুলো হচ্ছে শেয়ার করি।
তো এরকম করতে করতে হচ্ছে যে আমি একটা ভাইকে মূলত হচ্ছে নক দিয়ে আমার চ্যানেলের যে লিঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি ওনার সাথে শেয়ার করার পরে আমি দেন ওনাকে বলি যে ভাই আমার এটা হচ্ছে যে একটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল, যেখানে হচ্ছে যে বিভিন্ন রকম ভৌতিক যে ঘটনাগুলো রয়েছে এগুলো শেয়ার করি, আপনি চাইলে শুনতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন চাইলে। তো এই ভাইয়ের সাথে আমার সম্পর্কটা হচ্ছে এরকম যে লাস্ট অনেক বছর যাবত ওনার সাথে হচ্ছে যে আমার ফেসবুকে অ্যাড ছিল, অ্যান্ড দেন মাঝে মধ্যে হচ্ছে ওনার সাথে টেক্সট বিনিময় হতো। এরপরে ইন রিয়েল লাইফ ওনার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে। তো সেই ভাইয়ের কাছ থেকে আমার হচ্ছে যে এই ঘটনাটা দেন কালেক্ট করা। তো আমি যখন আমি ভাইকে বললাম যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এরকম আসে বিষয়, তো তখন তিনি বললেন আরও কথাবার্তা হলো। তো তখন তিনি হচ্ছে যে ওনার সাথে কলে কথা হয়, আমার কলে কথা হওয়ার পর তখন তিনি আমাকে বললেন যে রাফি আমার এরকম একটা ঘটনা রয়েছে, তুমি কি শেয়ার করবে কিনা? তো আমি তখন বললাম যে হ্যাঁ অবশ্যই, আমার কাজ হচ্ছে যে আপনার এরকম যত ভৌতিক ঘটনাগুলো রয়েছে কালেক্ট করা, দেন হচ্ছে শেয়ার করা সবার মানুষের সাথে। তো তখন ভাই যিনি উনি হচ্ছে ওনার ঘটনাটা আমাকে বলতে শুরু করলেন। তো বলে রাখা ভালো, ভাইয়ের নাম হচ্ছে মহসিন ভাই মূলত হচ্ছে ঘটনাটা আমাকে বলে। তো যেভাবে তিনি বলেন আমি সেভাবেই শুরু করছি। তো ঘটনাটা হচ্ছে আজ থেকে প্রায় 4 কি 5 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। ওই সময়টাতে ভাই মূলত ছিলেন হচ্ছে আপনার গ্রামে, তিনি বর্তমানে হচ্ছে ঢাকাতেই থাকেন এবং এখানে মূলত হচ্ছে তিনি ব্যবসা করছেন। ওনার পড়াশোনা সম্ভবত শেষ, এবং এর পাশাপাশি হচ্ছে যে ওনার একটা ছোট ভাই রয়েছে, এবং ওনার ছোট ভাই ওনার থেকে খুব বেশি একটা জুনিয়র নয়। তো ওনার ছোট ভাই কি হচ্ছে যে আপনার কেন্দ্র করে এই ঘটনাটা। তো ওনারা যখন গ্রামে ছিলেন, গ্রামে ওনাদের মতো বেশ ভালোই দিনকাল কাটছিল। ওনার বাবা পেশায় মন্দ যদি বলি, ওনার বাবাও ছিলেন হচ্ছে ব্যবসায়ী। ওনাদের গ্রামে একটা দোকান ছিল এবং ওনাদের বাসায় ফ্যামিলি মেম্বার হিসেবে ছিলেন ওনার মা, মহসিন ভাই, ওনার ছোট ভাই এবং ওনার হচ্ছে বাবা, এবং ওনার একটা ছোট বোন ছিল। তো মহসিন ভাইয়ের যেই ছোট ভাই ওনার নাম হচ্ছে রবিউল। তো রবিউল ভাই মূলত হচ্ছে আপনার ওনার শারীরিক গঠনটা সম্পর্কে যদি একটু বলি, এটা একটু বলার না প্রয়োজন। উনি বেশ কি বলবো, স্বাস্থ্য মানে একটা ছেলে, বা হচ্ছে বেশ মোটা তাজা এরকম আর কি বলতে পারেন, এবং বেশ চঞ্চল প্রকৃতি। আছে কিছু মানুষ না যেরকম যে একটু ইন্ট্রোভার্ট টাইপের, একটু একা থাকতেই পছন্দ করেন, বাট রবিউল ভাই এরকম কাইন্ডের না, উনি বলতে পারেন কাইন্ড অফ এক্সট্রোভার্ট। তো উনি যেটা হয় ওনার সাথে দিনগুলো স্বাভাবিকই যাচ্ছিল, এবং ওনার বেশ অনেক বছর যাবৎ ওনাদের যে গ্রাম, সেই গ্রামে মূলত হচ্ছে ওনারা ছিলেন। তো হঠাৎ করে যেটা হয়, রবিউল ভাই তিনি হঠাৎ করে যেটা ওনার শরীরে প্রচণ্ড পরিমাণের জ্বর আসে। মানে তখন সময়টা চলছিল এরকমই, গরমের সিজন চলছিল। তো হঠাৎ করে যেটা হয়, দুপুরবেলা যখন হচ্ছে আপনার মেবি তখন তিনি কলেজে পড়েন, কলেজ থেকে যখন আসার পর হচ্ছে যে আপনার প্রচণ্ড পরিমাণের জ্বর। তো জ্বরে পড়ার পর 1 দিন 2 দিন যায়, 3 দিন যায়, স্বাভাবিকভাবে 2-3 দিনের বেশি জ্বর একটা মানুষের জ্বর স্টে করে না। এর বেশি করলে দেখা যায় যে তখন হয়তো কোনো ফিজিক্যাল প্রবলেম, ডেঙ্গু হতে পারে বা এ ধরনের কোনো সমস্যা। তো রবিউল ভাই যিনি, অর্থাৎ মহসিন ভাই যে ছোটো ভাই, সে হচ্ছে যে এরকম জ্বরে ভুগছিল বেশ কয়েকদিন যাবত। তো এরকম 2-3 দিন হয়ে যাওয়ার পর যেটা হয়, এরকম যখন দেখে যায় আপনার জ্বর কিছুতেই সারছে না, প্রচুর পরিমাণে জ্বর, তো তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ও ডাক্তার চেক করে বলেন যে এটা কোনো সমস্যা নেই, হঠাৎ করে জ্বর এসেছে, সিজনাল এই জাতীয় কোনো কিছু একটা বলেন, এবং ওষুধ পানি লিখে দেওয়ার পরে হচ্ছে যে যখন আসার আরও 1-2 দিন পরে জ্বরের যে মাত্রাটা ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করে। এখন জ্বরটা আপনার হচ্ছে কমে যাওয়ার পর যেটা হয়, রবিউলের সাথে যে মানে ঘটনাটা ঘটতে শুরু করে, বলে রাখা ভালো রবিউল হচ্ছে যে আলাদা রুমে, তার যে রুম ব্যক্তিগত সেই রুমে সে হচ্ছে যে থাকতে, একা ঘুমাতো রাতে। তো মাঝরাতের দিকে
ও হতো কি এরকম জ্বরটা সেরে যাওয়ার 3-4 দিন পর থেকে সে রাত্রেবেলা হচ্ছে যে এরকম হঠাৎ করে একটু চিৎকার দিয়ে উঠতো বা হচ্ছে সে যে একটু ভয় পেয়ে যেত এরকম আর কি। তো বাসা সবাই যখন তার চিৎকার শুনে আসতো, এসে দেখতো যে সে খুব ভয় পেয়েছে এবং তাকে জিজ্ঞেস করা হলে সে এরকম বলতো যে সে যখন শুয়েছিল তার যে মশারিটা, সেই মশারির উপরে বিভিন্ন রকম অবয়ব দেখতে পেতো। অর্থাৎ তার যে জানালাটা ছিল সেই জানালা রাতেবেলা দেখা যায় যে রুমের সব লাইট নিয়ে বের হয়ে পড়লে একটু ঘরটা অন্ধকার হয়ে যায়, তো তার যে জানালা ছিল সেই জানালা দিয়ে হালকা আলো আসতো। রাস্তা বাড়ি হচ্ছে যে রাস্তার সাথেই ছিল, তো রাস্তার যে লাইটটা সেটার কারণে ঘরের ভিতরে জানালা দিয়ে একটু আলো আসতো। আলোতে দেখতো কি যে এরকম মনে হতো যে কেউ একজন তার মশারির উপরে হচ্ছে যে এরকম হাত বাড়াচ্ছে। আবার কোনোদিন মানে সে বলতো যে এরকম সে ঘুমানোর চেষ্টা করছিল, তো হঠাৎ করে মনে হলো যে তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো এই জিনিসগুলোর কারণেই আর কি যেটা হতো যে সে এরকম ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠত। তো এরকম যখন চলতে থাকে মনে করে যে হয়তো জ্বর থেকে উঠেছে, এই কারণে হয়তো বিভিন্ন আবল তাবল স্বপ্ন দেখছে বা হয়তো একটু ভয় পেয়ে যাচ্ছে এরকম। তো এর আরও কিছুদিন পর যেটা হয়, যেই রবিউল ভাই যিনি ছিলেন তার খাওয়া দাওয়া যেটা হয়, হঠাৎ করে খাওয়া দাওয়ার যে মাত্রাটা সেটা খুব কমে যেতে শুরু করে। অর্থাৎ আমি প্রথমেই কিন্তু দর্শক বা লিসেনার্স আমি বলেছি যে রবিউল কিন্তু তার যে শারীরিক যে গঠনটা এটা একটু সে মোটা তাজা প্রকৃতি, হ্যাংলা পাতলা বা চিকন নয়। তো হঠাৎ করে যেটা হয় তার যে রেগুলার যে খাওয়া দাওয়াটা সেটা তো সে খুবই কম খেতে শুরু করে, বা বলতে পারেন যে একেবারে খাওয়া দাওয়া তার বন্ধই হয়ে যায় এরকম একটা অবস্থা। তো বাসার সবাই প্রথমে এই জিনিসটাতে একটা আমলে নেয় না, কারণ যেহেতু সদ্যমাত্র অসুস্থতা থেকে উঠেছে, জ্বর গেলে বা জ্বরের সময় বা জ্বর যাওয়ার কয়েকদিন পর দেখা যায় যে মুখে রুচি থাকে না স্বাভাবিকভাবে, ওরকম খাওয়া দাওয়া করা সম্ভব হয় না আগের মতো স্বাভাবিকভাবে, কয়েকদিন টাইম লাগে। তো এরকমটা যখন হতে থাকে সবাই এরকম জিনিসটাকে ওরকম অস্বাভাবিকভাবে দেখে না। আর এরকম করতে করতে যখন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ চলে যায়, এই 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যেটা হয় রবিউলের তার যে শারীরিক যে গঠন সেটার মধ্যে একটা আকস্মিক একটা পরিবর্তন দেখা যায়। কিরকম তার যে শরীর সেটা হচ্ছে খুবই মানে কি বলবো শুকাতে শুরু করে, প্রচণ্ড পরিমাণে শুকাতে শুরু করে, এবং হচ্ছে যে তার যে খাওয়া দাওয়ার যে পরিমাণটা সেটাও যেটা বললাম খুবই কম। তো এরপরে যখন বাসার সবাই জিনিসটা মানে যখন দেখে যে এরকম জ্বর থেকে উঠেছে 2-3 সপ্তাহ হয়ে গিয়েছে এরপরও ঠিক হচ্ছে না, তো বাড়ির সবাই যেটা করে এরকম ডক্টরের কাছে ওকে আবারও নিয়ে যায়। যাওয়ার পরে ডক্টর দেখে, তো ডক্টর দেন ওই টাইমটাতেও যেটা করে কিছু ওষুধ পানি দেয়, বলে যে যেহেতু অত অসুস্থতা থেকে উঠেছে কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে এরকম সান্ত্বনা দেয়, কিছু ওষুধ লিখে দেয়। তো দেওয়ার পরে যেটা হয় বাসায় আসার পর তার যে ভাই অর্থাৎ মহসিন ভাই যিনি, উনি চিন্তা করলেন যে কাজ করা যায়। বাড়ির সামনে যে মসজিদটি রয়েছে ওই মসজিদের ইমামের সাথে ওনার মোটামুটি একটা ভালো সম্পর্ক বলা যায়, যেহেতু নামাজ পড়তে যেতেন তখন কথাবার্তা হতো এরকম, মানে যেহেতু গ্রামে একজনকে মোটামুটি সবাই চিনে। তো যেটা করে রবিউলকে নিয়ে এরকম হচ্ছে যে ওনাদের বাসার সামনে যে মসজিদটি ছিল মসজিদে হচ্ছে আসরের নামাজের পর যাওয়ার পরে হচ্ছে যে আপনার ইমাম সাহেব যিনি ছিলেন ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়। ওনাকে বলেন যে এরকম কয়েকদিন আগে অসুস্থ ছিল, জ্বর থেকে উঠেছে, এরপর থেকে একদমই খাওয়া দাওয়া করছে না এবং শরীর শুকিয়ে যাচ্ছে। এবং রবিউলকেও যেহেতু হুজুর চিনত, তো হুজুর তখন একটু চিন্তিত হয়ে পড়ে এবং যাই হোক একটু কালাম পরে পুদে এবং হচ্ছে যে একটা বোতলে পরা পানি দিয়ে বলে যে হচ্ছে যে এটা শরীরে মুছতে এবং অল্প করে একটু খেয়ে নিতে। তো যাই হোক তো যাওয়ার পর তার ঠিক পরের দিন যেটা হয় রবিউল যখন হচ্ছে যে ঠিক মাগরিবের ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে যেটা হয় সে এরকম তাদের যে বাড়িটা ছিল বাড়ির উঠানে সে হচ্ছে যে গেটের এখানে দাঁড়িয়েছিল আর কি। তো ওনার ভাষ্য মতে ওনাদের যে বাড়িটা ছিল নর্মালি যেটা হয় গ্রাম দেশে বাড়িগুলো দেখা যায় যে হয়তো খোলা থাকে বা আশপাশে হচ্ছে যে আপনার কি বলে এটাকে এক ধরনের টিনের বেড়ার মতো দেওয়া থাকে, আবার কতগুলো থাকে একদম বাউন্ডারি করা। তো ওনাদের বাড়িটাও যেটা ছিল সেটা হচ্ছে চতুর্দিক দিয়ে বাউন্ডারি করে দেওয়া। তো ওনাদের যে
গেটটা ছিল মেন গেটটার সামনে হচ্ছে এরকম রবিউল দাঁড়িয়েছিল সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। তো গেটটার ঠিক পাশেই হচ্ছে যে একটা বড় সম্ভবত গাছ ছিল, কি গাছ সেটা তিনি ঠিক বলতে পারছেন না, ওনার মনে নেই। তো হঠাৎ করে যেটা হয়, গাছ থেকে একটা ডাল ভেঙে রবিউলের কাঁধে পড়ে এবং মোটামুটি বেশ বড় ডাল থাকার কারণে সে হচ্ছে যে একটু ভালোই ব্যথা পায়। তো এরপরে যেটা হয়, যাই হোক সে বাসায় যায়। এরপর থেকে মূলত হচ্ছে এক মেন যে সমস্যাগুলো এগুলো শুরু হতে থাকে। আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে হয়তো গেস করতে পেরেছেন যে কী হওয়া শুরু হয়। সেটা হচ্ছে তার উপর দিয়ে বিভিন্ন রকম বিপদ আপদ এরকম যাওয়া স্টার্ট হয়। যেরকম সে হচ্ছে যে দেখা গেল যে রাস্তায় বের হয়েছে, হঠাৎ করে এরকম বিভিন্ন গাড়ির ধাক্কার সম্মুখীন হচ্ছে বা ছোটোখাটো বিপদ, যেমন হঠাৎ করে কলেজের সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিল, হঠাৎ করে তার কাছে মনে হয় যে রবিউলকে, মানে সিঁড়িতে কিন্তু কেউ নেই, তার পাশেও কেউ নেই, সামনে কেউ নেই, উপরে কেউ নেই। হঠাৎ করে মনে হলো যে পিছন থেকে অদৃশ্য কোনো একটা কিছু তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। তারপরে হচ্ছে যে বিকালবেলা যখন এরকম আড্ডা দিতে বের হয়, এখানে আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলতে চাই, তখনও কিন্তু রবিউল প্রপারলি এরকম সুস্থ হয়নি। যে আগে যেরকম যেটা বললাম খাওয়া দাওয়া করার যে ব্যাপারটা বা শুকিয়ে যাচ্ছিল, যে ওইটা প্রপারলি তখনও রবিউলের ঠিক হয়নি। কিন্তু এর মধ্যে যেহেতু মোটামুটি ততদিনে সে একটু সুস্থ, জ্বর চলে গিয়েছে, তো তখন সে আবার আগের স্বাভাবিক জীবনযাপনের মতো সে কলেজ যাচ্ছিল, বাসা থেকে বের হচ্ছিল। তো এরকম যখন বিকেলবেলা দেখা যেত যে একদিন যেটা হয়, তার বাসার থেকে সামান্য একটু দূরেই, অর্থাৎ তার যে বাড়িটা, সেই বাড়ির মাঝখানে হচ্ছে যে একটা ধান ক্ষেত। তো ধান ক্ষেতের যে মাঝখানে যে ইয়াটা থাকে, এটাকে আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারি না, আইল বলে বা মানে মোট কথা চলাফেরা করার জন্য কিরকম একটা ইয়া। তো ওইখান দিয়ে গেলে ঠিক একটু সামনেই হচ্ছে যে একটা নতুন বিল্ডিং হচ্ছিল, তাদের বাড়ির গেট থেকে খুব স্পষ্টভাবেই দেখা যায়। বাড়িটা দোতলা ছিল এবং নিচের পরিবেশটা খোলামেলা ছিল। তো তারা যেটা করতো, বিকালবেলা হলে হচ্ছে যে এরকম ওই এখানে গিয়ে বেশ কয়েকজন বন্ধুরা মিলে হচ্ছে যে এরকম আড্ডা দিত। তো এরকম আরেকদিন যেটা হয়, বিকালবেলা সম্ভবত কোন একটা কারণে তারা হচ্ছে 2 তলায় তারা কয়েকটা ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিল। তো তখন মাগরিবের সময় হয়, যে মাগরিবের সম্ভবত আজানও দিয়ে দেয়। তো তারা যে যা বাসায় যাওয়ার জন্য যখন নামতে থাকে, ওই টাইমটা তো সেম এরকম মনে হলো যে কিছু একটা অদৃশ্য শক্তি রবিউলকে বেশ জোরে ধাক্কা দেয়। এবং যেহেতু নতুন বাড়ি ছিল, নির্মাণাধীন বলতে পারেন, বা যে ওয়ার্ডই ইউজ করি না কেন, তো এই ধরনের বাড়িগুলো দেখা যায় যে হচ্ছে যে আপনার মানে যখন নতুন হয় প্লাস্টার করা থাকে না, বিভিন্ন জায়গায় হচ্ছে যে একদম আপনার খুব ধারালো দেয়ালে আপনার হচ্ছে যে ইটা থাকে, এর আবরণটা থাকে। তো সিঁড়িটাও কিন্তু মানে ছিল না, পাশে যে গ্রিলগুলো ছিল বা ইট দিয়ে ছিল এরকম না, খোলা, মানে মাত্র হচ্ছে যে আপনার মনে করেন বাড়িটা ছাট্ট ঢালাই দেওয়া হয়েছে এরকম। তো হঠাৎ করে যেটা আমি বলছিলাম, রবিউলের কাছে মনে হলো যে কেউ একজন বেশ জোরে রবিউলকে ধাক্কা দেয়, এবং এই ধাক্কাটা দেওয়ার কারণে যেটা হয়, রবিউল পরে বেশ ভয়ানক লেভেলের হচ্ছে যে আঘাত পায়। তার মাথায় একটু আঘাত পায়, তা হচ্ছে হাতের একটা সাইড পুরোপুরিভাবে মানে ছিঁড়ে যায়, এরকম বেশ ভালো আঘাতই পায়। তো এরপরে যেটা হয়, তার যে বন্ধুরা ছিল, মানে তার বন্ধুদেরকেও সে তখন বলে যে আমাকে ধাক্কা কে দিয়েছে বা এরকম কোনো কিছু। তো কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে লাস্টেই কিন্তু ছিল হচ্ছে রবিউল, অর্থাৎ মানে রবিউলের উপরে আর কেউ ছিল না, সবাই নেমে গেছে, রবিউল একদম পিছনে বা উপরে যেটাই বলে না কেন নাম ছিল। তো এরকম যাই হোক, সামনে একটা হচ্ছে আপনার এরকম মেডিকেল স্টোর ছিল, সেখানে নিয়ে তাকে ড্রেসিং করানো হয়। করানোর পরে যখন তাকে বাসায় দিয়েছে, সে ভালো ব্যথাই পেয়েছিল, মানে একে তো তার শরীর দুর্বল ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না, শরীর শুকিয়ে গিয়েছে অনেক। তার মধ্যে এরকম ব্যথা পাওয়ার কারণে যেটা হয়, তার যে সাথে কয়েকজন ফ্রেন্ড ছিল সবাই মিলে তাকে বাসায় দিয়ে আসে। দিয়ে আসার পর এরকম তার মার কাছে বলে যে এরকম ব্যাপার হয়েছে। তো এরপরে যেটা হয়, তার পাশের যে মানুষজন ছিল তারা প্রত্যেকে তখন এই বিষয়টা নিয়ে একটু নড়াচড়া করে বসে যে আসলে হচ্ছেটা কি, কারণ একের উপর এক বিপদ লেগেই আছে, এরকম অসুস্থতা, এরকম ঘটনাগুলো ঘটছে, এগুলো আসলে কোনো স্বাভাবিক ঘটনা নয়। তো এরপরে যেটা হয়, পরের দিন রবিউলের মা হচ্ছে বিকালবেলা তাদের
পাশের কোনো বাড়ি হচ্ছে যে একটা প্রতিবেশীর বাড়িতে হচ্ছে যে যান, এবং তার ভাই হচ্ছে ওই সময় কাজে ছিল, তার বাবাও কাজে ছিল। তো রবিউল ওই মুহূর্তে সন্ধ্যায় বাসায় আর কি। তো সন্ধ্যার ঠিক পর তখন আনুমানিক মাগরিবটা হয়ে গেছে, এরকম আকাশ হালকা একটু অন্ধকার হয়ে গেছে। তো তখন রবিউল চিন্তা করে যে বাসার লাইটগুলো চালিয়ে দিয়েছে, উঠানে লাইটটাও জ্বালিয়ে দিয়ে আসি আর কি। তো যখন সে উঠানে লাইটটা এরকম চালাতে যায়, ওই সময়টাতে সে হচ্ছে যে একটা দৃশ্য দেখে সে বিকটভাবে একটা চিৎকার দিয়ে উঠতে পারে বলতে পারেন আর কি। যেটা হয় আর কি, সে যখন লাইটটা জ্বালাতে যায়, তাদের যে উঠানটা ছিল সেই উঠানে হচ্ছে যে তারা যেটা করতো, তাদের বেশ কয়েকটা হচ্ছে যে আপনার খোপের মতো ছিল মুরগি পালনের জন্য আর কি। তো যখন তারা লাইটটা জ্বালাতে যায়, তখন সে দেখে যে একটা বামন আকৃতির, কিন্তু মানুষ নয়, গঠন বা চলাফেরার যে ইয়াটা পুরোটাই হচ্ছে যে বানরের মতো কিছু একটা। মানে সে স্পষ্ট দেখলো যে অনেক দ্রুত গতিতে তার লাইট জ্বালানোর সাথে সাথেই তার দিকে তাকিয়ে এক লাফ দিল, দিয়ে হচ্ছে ওয়ালে উঠেই ওয়ালটা টপকে ওই পারে চলে গেল আর কি। তো এই জিনিসটা দেখে সে যখন একটু জোরে চিৎকার দেয়, তখন হচ্ছে যে পাশের বাসায় যেহেতু তার মা গিয়েছিলেন, তার মা আসেন, তার কিছুক্ষণ পরেই তার মা আসে, আর এসে দেখে যে রবিউল খুব ভয়ে কাঁপছে এরকম গেটের সামনে। গেটটা খুলে আর কি, তার মানে ওই মুহূর্তে তার পক্ষে মানে কি বলবো, সম্ভবই ছিল না যে বাসায় এসে, যেহেতু সে ওই মুহূর্তে একা। তো সে যেটা করে গেটটা খুলে হচ্ছে যে রাস্তার মধ্যে ভয়ে এসে দাঁড়িয়ে থাকে এবং কাঁপতে থাকে। তো তার মা এসে যখন দেখি অবস্থা, তাকে বাসায় নিয়ে যায়। যাওয়ার পরে যখন জিজ্ঞেস করে, তখন সে বলে যে এরকম দেখেছে। এখন তারা মত হচ্ছে যেই এরিয়াটাতে ছিল একটু মফস্বল এরিয়া বলতে পারেন, ওই জায়গাটাতে বানর আসার সম্ভাবনা খুবই কম। কারণ তারা হচ্ছে যে, আপনি যদি ধরেন কথার কথা এরকম কোন একটা এরিয়াতে থাকেন, আপনি জানেন যে আপনার যে এলাকা সেখানে হচ্ছে কোন প্রাণীটার হয়তো উপদ্রব বেশি। যেমন কিছু হচ্ছে যে মফস্বল বা গ্রাম এরিয়া থাকে যেখানে সাপের উপদ্রব অনেক বেশি, কিছু এরিয়া আছে যেখানে বানর, যেটা আমি বলছিলাম, থাকে অনেক। আবার যেমন কিছু এরিয়া আছে যেমন সুন্দরবনের এই সমস্ত জায়গাগুলো দিক দিয়ে বা আছে এরকম বিভিন্ন এরিয়া যেখানে হয়তো বাঘ বা শিয়াল এ ধরনের জিনিসগুলো হয় না, এগুলোর উপদ্রব অনেক বেশি। তো তারা যে এরিয়াটাতে থাকতো, এখানে মানে কোনো পসিবিলিটিসই নাই যে বানর আসা। তো যখন এই ব্যাপারটা রবিউলের মা শুনে, তার মাও বেশ চিন্তিত হয়ে যায়, এবং সন্ধ্যার পর তার যখন ভাই আসে এবং তার বাবা আসে, তাদেরকে সব কিছু এরকম বলে যে লাস্ট কয়েকদিন যাবৎ রবিউলের সাথে কোনো কিছু স্বাভাবিক হচ্ছে না। প্রথমত অসুস্থ হলো, এরপরে খাওয়া দাওয়ার এখনও ওইরকম আগের মতো রুচি নেই, শরীরও আগের তুলনায় অনেক বেশি শুকিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন রকম বিপদ আপদ লেগেছে, এবং প্রায় হঠাৎ রাতের বেলা নাকি এরকম অনেক কিছু দেখে। আজকে সন্দেহ এরকম ঘটনা। তো তখন তারা যেটা ডিসিশন নেয় সেটা হচ্ছে যে এরকম কোনো একজন হুজুরের কাছে যাবে। তো কোন হুজুরের কাছে গেলে ভালো হয়? ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদেরকে যে মহসিন ভাই হচ্ছে যে এরকম তাদের বাসার সামনে পরিচিত যে একজন ইমাম ছিল, সেই ইমামকে হচ্ছে যে আপনার গিয়ে মহসিন ভাই আবার ওরকম এই বিষয়গুলো বলে এশার নামাজের পর। তো এশার নামাজের পরে ইমাম সাহেব যখন শুনে এই বিষয়গুলো, তখন যেটা করে মহসিন ভাইয়ের সাথে ওই ইমাম সাহেব তিনিও আসেন তাদের বাড়িতে। তো ইমাম সাহেবের ভাষ্য মতে যখন তিনি তাদের বাড়িতে ঢোকার মানে পা দেওয়ার সাথে সাথেই ওনার কাছে বেশ মানে অস্বাভাবিক কিছু একটা মনে হয় যে এই বাড়িটাতে কোনো কিছু স্বাভাবিক কোনো কিছু নেই। ওনার গায়ে বেশ একটা গরম বাতাস মনে হলো যে ওনার গায়ের সাথে লেগে ঘেঁষে গেল। এরপর যেটা হয়, ভেতরে যাওয়ার পরে এরকম সব কিছু শোনার পর তিনি হচ্ছে যে এরকম একটা তদবির বলতে পারেন বা রুকিয়া বলতে পারেন, যেটাই বলেন, উনি কিছু একটা করার পর উনি যখন সব কিছু বিষয়গুলো পর্যবেক্ষণ করেন, বুঝতে পারেন, তো যেটা হয় এরকম তিনি বলেন যে রবিউলের উপর একটা জিন, বদ জিন মূলত হচ্ছে যে আপনার আসর করেছে, বা পিশাচ জিন বলতে পারেন। এই জিনটা মূলত হচ্ছে বেশ শক্তিশালী, কিন্তু রবিউলকে ওরকমভাবে ক্ষতি করতে পারছে না। এটার কারণটা হচ্ছে
যেহেতু রবিউল নামাজ পড়ে এবং রবিউলের বাসার সবাই যেহেতু নামাজ কালাম পড়েন, তার মাও হচ্ছে যে নামাজের পর রবিউলকে বিভিন্ন রকম সূরা কালাম যতটুকু পারেন পরে খু দেন। তো এরকম একটা পরিবেশের মধ্যে থাকার কারণে সেই জিনটা পরিপূর্ণভাবে হচ্ছে যে তার ক্ষতি করতে পারছে না। কিন্তু এর পাশাপাশি ইমাম সাহেব এটাও বলতে থাকেন যে যদি এরকম চলতে থাকে তাহলে হচ্ছে যে আপনার রবিউল যে এরকম যেমন অসুস্থতায় ভুগছে বা বিভিন্ন রকম বিপদ আপদ, তো এটার যে উপদ্রবটা এটা আসলে দিন দিন বাড়তে থাকবে এবং এটা ভালো থেকে খারাপের দিকে যাবে এবং স্বাভাবিক কোনোভাবে এর সমাধান হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো তখন যে এরকম তাদের যে গ্রামটা ছিল বা মফস্বল ছিল, ওইখানে একটা এলাকা ছিল, যেই এলাকাটার নাম ছিল হচ্ছে নয়াপাড়া। নয়াপাড়া এটাকে অনেকে দক্ষিণ পাড়াও বলে। তো ওই নয়াপাড়ার একজন লোক আছে বয়স্ক করে, তিনি এরকম হচ্ছে যে বিভিন্ন রকম এ ধরনের রুকিয়া বলেন, ঝাড়ফুঁক বলেন, এই ধরনের জিনিসগুলো করে। তো যেমন কথা সেরকম কাজ। মহসিন ভাই ঠিক পরের দিনই সকালবেলা হচ্ছে যে রওনা দেওয়ার পর সেই জায়গায় গিয়ে হচ্ছে যে এরকম ওই হুজুরকে অনেকে মনে হচ্ছে যে আপনার দক্ষিণ পাড়ার হুজুর বললে অনেকে চিনেন। তো দুই একটা বাড়িতে ওনার খোঁজ নেওয়ার পরই হচ্ছে যে সেই দক্ষিণ পাড়ার হুজুরের খোঁজ পাওয়ার পরে যখন হচ্ছে যে সেই হুজুরের কাছে যান, হুজুরকে গিয়ে দেখেন যে মোটামুটি বেশ ভালোই বয়স্ক হুজুর। তো হুজুরকে গিয়ে সব কিছু ভেঙে খুলে বলার পর হুজুর যেটা করেন, জোহরের নামাজের পর রবিউলদের বাড়িতে আসেন, অর্থাৎ মহসিন ভাইদের বাড়িতে আসেন। আসার পর তিনি সব কিছু বলে যান যে এরকম বা এশা বা মাগবি কিছু রুকিয়া করার জন্য কিছু সরঞ্জামাদি প্রয়োজন, সেগুলো তিনি নিয়েই আসবেন। তো যেটা করা হয়, আপনার মাগরিব নামাজের পর সেই দক্ষিণ পাড়ার হুজুর আসেন। আসার পর সেটা হচ্ছে যে তিনি ওনার মতো করে রুকিয়া করেন এবং হচ্ছে বিভিন্ন নিয়ম যেগুলো ছিল সেগুলো পালন করার পর সেটা হচ্ছে যে হঠাৎ করে মনে হলো যে এরকম রবিউলের মধ্যে কোনো একটা কিছু ভর করেছে। তো ভর করার পর অনেক কষ্ট হয় এতে, অবশ্য প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগে যায়। এরপরে যখন রবিউলের উপরে সেই পিশাচ জিনটা ভর করে, তাকে এরকম যে দক্ষিণ পাড়া হুজুর ছিলেন সালাম দেওয়ার মাধ্যমে এরকম জিজ্ঞেস করেন যে বলেন আপনি কেন এরকম এই ছেলেটাকে এইভাবে বিরক্ত করছে বা আপনি বিরক্ত করছেন বা কি কারণ থাকতে পারে। তো তখন যেটা বলা হয় যে এরকম সেদিন মানে বেশ কয়েকদিন আগে রাত্রেবেলা সে যখন আসছিল প্রাইভেট পড়ে, তখন সে হচ্ছে যে এরকম একটা গাছের একটা সেটা দেয়ালের মধ্যে সে হচ্ছে যে তার উপরে নাকি এরকম সে ওই জায়গায় প্রস্রাব করার জন্য হবে তো যায়। তো ওই সময়টাতে সে হচ্ছে পিশাচ জিনের উপরে মূলত হচ্ছে তার পাড়া লাগে এবং সেই পায়ের পাড়াটা লাগার কারণে হচ্ছে যে সে একটু আহত হয় এবং সে থেকে তার একটা উপরে জিদ চড়ে বসে। তো এরপরে রুকিয়া করার মাধ্যমে যেটা হয়, কিছুক্ষণ পর তাদের ঘরে বেশ অনেক শুরু হয়, মানে আওয়াজ শুরু হয় এবং বেশ তাণ্ডবের মতো একটা শুরু হয়। এরপরে যখন হুজুর সব কিছু বিষয়গুলো আয়ত্তের মধ্যে আনতে পারেন, তখন যেটা হলো মনে হলো তাদের যে রুম থেকে হচ্ছে যে বারান্দার জানালা দিয়ে দেখা যেত, মনে হলো যে একটা বিশাল আকৃতির বড় কোনো একটা কালো অবয়ব হচ্ছে দৌড় দিয়ে মনে হলো যে তাদের যেই বাড়ির উঠানের দেয়াল ছিল সেই দেয়ালটা টপকে বের হয়ে গেছে। তো এরপরে বেশ কয়েকদিন জাইব করা হচ্ছে যে রবিউল সুস্থ হয়ে যায়। তো এটাই মূলত হচ্ছে মহসিন ভাই আমাকে ঘটনাটা বলে এবং আশা করি আপনাদের কাছেও ঘটনাটা অনেক ভালো লেগেছে। এবং ঘটনাটার মধ্যে আমি মনে করি যে এরকমই হচ্ছে যে কিছু সময় আছে বা নির্দিষ্ট জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের এই ধরনের বিভিন্ন রকম নিয়ম পালন করে চলা উচিত, নয়তো দেখা যায় যে অনেক সময় আমাদের সাথে বিভিন্ন রকম বিপদ চলে আসে। তো আশা করি আজকের ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনারও এরকম কোনো ঘটনা থাকে চাইলে আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন মেইলের মাধ্যমে, এবং আশা করি দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে। আজকে এই পর্যন্ত, আশা করি দেখা হবে নতুন আরেকটা কোনো এপিসোডে।